এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন, কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন, রানী মণিমাণিক্যে ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নূতন পোশাক পরিয়া, নূতন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। দেখেন বনে পখ পাখালির শব্দ নাই, বাঘ ভালুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরী, রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারই নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। আচ্ছা সুকান্তবাবু, ব্যঙ্গমা ব্যঙ্গমী, সুখ শাড়ি, নীলকমল, লালকমল, মন্ত্রীপুত্র, কোটালপুত্র, এই নামগুলো আজকাল মনে পড়ে? আরে থামলেন কেন? আরও বলুন। অরুণ বরুণ কিরণমালা, সোনার কাঠি, রূপোর কাঠি, কি অপূর্ব সব লিখনশৈলী। এই নামগুলো এখনও বুক দিয়ে আগলে রেখেছে এক এবং অনন্য ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদার ঝুলি। শ্রোতা বন্ধুরা, আরও কিছু বলার আগে জানিয়ে দিই, শুরু হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের নিয়মিত সাহিত্য পত্রিকা প্রান্তিক। আর সামনেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্মদিন। সঙ্গে রয়েছি আমি, জয়দীপ বিশ্বাস, এবং আমি, সুকান্ত সরকার। সত্যি ভাবতে অবাক লাগে, আজও এই বই দুটো প্রত্যেক পাঠকের মন দখল করে রেখেছে। কালজয়ী বলতে বোধহয় এদেরকেই বোঝায়। অবশ্যই, সে কোন কালের লেখা রূপকথা! কি অসম্ভব কাল্পনিক শক্তি! বাস্তবে নেই, অথচ কল্পনা শক্তির মায়াজাল বিছিয়ে এইসব চরিত্রগুলোকে প্রাণবন্ত করেছেন। সত্যি, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলির স্রষ্টা শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা সাহিত্যে এক অপূর্ব অনবদ্য কালজয়ী রচনা রেখে গেছেন। মহাকালও এই কালজয়ী রচনার উপর কোনো আঁচড় কাটতে পারেনি। সেই দিক থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার একমে বা দ্বিতীয়ম, স্বয়ং রবীন্দ্রনাথও একথা স্বীকার করে গেছেন। একেই বোধহয় বলে লেখকের উত্তরণ। 100 বছরেরও আগের কথা, 1907 সাল। বাংলার এক অখ্যাত লেখক তাঁর প্রথম বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠিয়েছিলেন কিছু মতামত পাবার আশায়। দুঃসাহসিক কাজ হয়তো নয়, কারণ তার মতন আরও অনেক লেখকই রবীন্দ্রনাথকে নিজেদের বই পাঠাতেন 2-4টে ভালো কথা শোনার জন্য, এবং দুরু দুরু বক্ষে অপেক্ষা করতেন বাংলার সাহিত্য কুলরত্নটি কি মতামত দেবেন, বা আদৌ কোনো মতামত দেবেন কিনা সে কথা ভাবতে ভাবতে। সেই বই পেয়ে বুক দুরু দুরু শুধু যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের করেছিল তা কিন্তু নয়, করেছিল স্বয়ং রবি ঠাকুরেরও। বইয়ের নাম দেখেই তার উত্তেজনা বেড়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে জেঁকে বসেছিল একটি চাপা আশঙ্কা। বিষয়বস্তুটি যে কবির বড়ই প্রিয়, হৃদয়ের কাছাকাছি রয়ে গিয়েছিল সারা জীবন, বাংলার রূপকথা। কিন্তু সেই অনামী লেখক রবীন্দ্রনাথকে হতাশ করেননি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি পড়ে রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন বইয়ের ভূমিকাও। সেই ভূমিকাতে স্বয়ং রবীন্দ্রনাথ অকপটে স্বীকার করে গেছেন, আমি হইলে তো এ কাজ করিতে সাহসই করিতাম না। শিশুর মন ভুলানিয়া রূপকথা
আর ম্যানচেস্টারের কল হইতে তৈরি হইয়া আসিবে না। দেউলিয়া স্বদেশের কোলে লুকোনো ছিল মণিমাণিক্যের থলে, আজ হতে তার সন্ধান পাওয়া গেল। ভাবুন, স্বয়ং রবীন্দ্রনাথ কথা বলছেন। রবীন্দ্রনাথের দরাজ প্রশংসা বইটির খ্যাতিবৃদ্ধিতে অনেকটাই সাহায্য করেছিল, কিন্তু কালে কালে ঠাকুরমার ঝুলি বাংলার শিশু সাহিত্যে অমূল্য রতন হয়ে উঠেছিল নিজ গুণেই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে, সারা নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আর এক কুঠুরিতে গিয়া দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মানি, কত মতি। কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আর এক কুঠুরিতে চলিয়া গেলেন। সে কুঠুরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়া দেখেন জল নাই, টল নাই। কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। পদ্মফুলের গন্ধে ঘর ম ম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাঁট, হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রহিয়াছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের, সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রূপকথার রূপটির সার্থক সাধনা করেছিলেন দক্ষিণারঞ্জন তার সর্বশ্রেষ্ঠ বইটিতে। সত্যি তাই, শিশুমনের কল্পনাশক্তিকে বলগাহীন করে দিয়েছিলেন। রূপকথা বিশ্বজগতের নিত্য উৎসবকে রূপে রসে ভরে শৈশবটিকে অতুলনীয় করে তোলার এক বিশেষ প্রয়াস। কথার থেকে রূপেই বেশি আগ্রহী ছিলেন বলেই সময় সময় রবীন্দ্রনাথের মনে ঠাঁই পেয়েছে রূপকথার প্রেক্ষাপট। ছিন্নপত্রে আমরা পেয়েছি কবিগুরুর সেই কথা। কার্তিক মাসের এক জ্যোৎস্না রাতে আত্মমগ্ন রবীন্দ্রনাথ রূপসী বিশ্ব চরাচরের কাছে নিজেকে সমর্পণ করতে করতে ভাবছেন, রাজা, রাজকন্যা, পাত্রমিত্র কেউ নেই, পড়ে রয়েছে শুধু তেপান্তরের মাঠ আর 7 সমুদ্র 13 নদী। রূপকথার এই চিত্রকল্পটি রবীন্দ্রনাথের ছোটদের জন্য লেখা শিশু কাব্যগ্রন্থের খোকা কবিতায় দেখতে পাই। রূপকথার রেশটুকু রাজারানীর গল্প দিয়ে ধরা পড়েনি, সে রেশ রয়ে গেছে এক স্মৃতি সমাহিত রূপসী গায়ে। সেখানে কবিগুরু বলেছেন, শুনেছি রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছায়ে দুলিছে দুটি পারুল কুঁড়ি, তাহারই মাঝে বাসা, সেখান থেকে খোকার চোখে করে সে যাওয়া আসা। ঠাকুরমার ঝুলির অতি পরিচিত গল্প 7 ভাই চম্পা। আবার সেই 7 ভাই চম্পাকে নিয়ে কবিতা লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। দেখছে চেয়ে ফুলের বনে গোলাপ ফুটে ফোটে, পাতায় পাতায় রোদ পড়েছে চিকচিকিয়ে ওঠে, দোলা দিয়ে বাতাস পালায় দুষ্টু ছেলের মতো, লতায় পাতায় হেলা দোলা কোলাকুলি কত, ফুলের থেকে মুখ বাড়িয়ে দেখতেছে ভাই বোন, দুঃখিনী এক মায়ের তরে আকুল হলো মন। 7 ভাই চম্পা আর পারুল বোনকে নিয়ে পরে গানও লিখেছেন রবীন্দ্রনাথ। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। আবার সেই গানের মধ্যেই কবি বলেছেন, তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার, পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে। রাজপুত্রের চক্ষে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন,
সোনার কাঠি তুলিয়া লইতেই দেখেন আর একদিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল। অমনি পদ্মের বন শিউরে উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠিক এই জায়গাটিকেই ধরেছেন। মনে হয় রবি ঠাকুরের মনের বিমূর্ত ইচ্ছাগুলোকে তিনি তার রূপকথার গল্পে মূর্ত করেছেন। সত্যি ভাবা যায় না, কি অপূর্ব টেলিপ্যাথি। দক্ষিণারঞ্জন শুধু যে রূপকথার রূপকার ছিলেন তা কিন্তু নয়, বাঙালি সমাজে তিনি পরিচিত লোকসাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও। শ্রী মিত্র মজুমদার ছড়াকার হিসেবেও যে কতখানি উল্লেখনীয় ছিলেন সেটা বোঝা যায় ঠাকুরমার ঝুলির বিভিন্ন গল্পে। যেমন ধরুন 7 ভাই চম্পা গল্পে, যেখানে রাজার মালি এসেছে ফুল পাড়তে। সেই ফুল দিয়ে রাজা পুজো করবেন। 7 ভাই চম্পা জাগরে, কেন বোন পারুল ডাকরে, রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি না দিবে। আবার দেখুন এই ছড়ার মধ্যে দিয়ে কি সুন্দর অবলীলাক্রমে সংলাপগুলো ফুটিয়ে তুলেছেন। যেমন ধরুন কলাবতী রাজকন্যা গল্পে বুদ্ধু ভুতুমের মায়েদের সংলাপ লিখেছেন এইভাবে: বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ, সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নায়। নামেই ছড়া, কিন্তু এই ছড়ার মধ্যে কবিতার ব্যাকরণ সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। হবে নাই বা কেন? মুর্শিদাবাদের বহরমপুরে থাকাকালীন কলেজ জীবন থেকেই সাহিত্য চর্চার প্রতি অপরিসীম আগ্রহ ছিল দক্ষিণারঞ্জনের। তাই বোধহয় 25 বছর বয়সেই উত্থান নামে একটি কবিতার বইও লিখে ফেলেছিলেন। সাহিত্যের প্রতি এই প্রবল অনুরাগের কারণেই একবার বোর্ডিং স্কুলে থাকাকালীন লুকিয়ে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ার জন্য শাস্তিও পেতে হয়েছিল তাকে। তবে একথা অনস্বীকার্য, গ্রিম ভাইদের রূপকথা, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এইসব রূপকথার মতো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সবথেকে উল্লেখযোগ্য কৃতিত্ব হল বাংলা সাহিত্যের জগতে রূপকথার সাম্রাজ্য তৈরি করা। ঠাকুরমার ঝুলির মতো বইখানি লিখে আপামর পাঠককে রূপকথার কল্পনা জগতের এক অনন্য আনন্দদান করা। সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র লিখেছিলেন, দক্ষিণারঞ্জনকে লোকে গ্রিম ব্রাদার্সের সঙ্গে তুলনা করে। এহেন তুলনা অনুচিত। এক প্রতিভার সঙ্গে আরেক প্রতিভার তুলনা চলে না। ঠিকই, তবে এই ঠাকুরমার ঝুলি রচনার পেছনে একটা ইতিহাস আছে। মূলত শিশু দক্ষিণারঞ্জনের সামনে রূপকথার জগৎ খুলে দিয়েছিলেন তাঁর মা কুসুমময়ী দেবী। কিন্তু অকাল মাতৃবিয়োগের পর পিসি রাজলক্ষ্মী দেবী তাকে কোলে পিঠে মাতৃস্নেহে মানুষ করেছিলেন। এই রাজলক্ষ্মী দেবীর নির্দেশেই জমিদারি পরিদর্শনের কাজে দক্ষিণারঞ্জনকে বঙ্গদেশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে হতো। ফলে নানা বর্ণের নানা ধর্মের মানুষের সাথে তাকে মেলামেশাও করতে হতো। কলকাতায় দক্ষিণারঞ্জন যখন তাঁর সংগ্রহ নিয়ে আবির্ভূত হলেন, তখন স্বদেশী আন্দোলনের জোয়ারে ভাসছে কলকাতা। সঠিক সময়েই তিনি এলেন স্বদেশী সম্পদের সম্ভার হাতে করে। কাগজে করে ধরে এনেছেন পরাণ কথার জাদুকরদের গল্পকে জীবন্ত করে তুলেছেন এক অভিনব ভাষারীতিতে। প্রত্যন্ত পল্লীর পালা পার্বণ, যাত্রা কথকতার সরস প্রবাহ ধরে এনেছেন বয়স্ক লোকের নির্দয়, নির্লিপ্ত, স্বার্থ বিকৃত হৃদয়ের কাছে। আর এইভাবেই ধীরে ধীরে তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ভরে উঠেছিল। আর এইভাবেই গড়ে উঠল একদিন ঠাকুরমার ঝুলি।
আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তরোয়াল ঝনঝন করিয়া উঠিল। রাজ দরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন। হাজার বছরের ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন। লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তলোয়ার লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র অবাক হইয়া গেলেন, রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রইলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখেন, রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ। জন পরিজনেরা বলিল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র? এক দৈত্য রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিল। আপনি আসিয়া আমাদিকে জাগাইয়া রক্ষা করিলেন। দেখুন কি অদ্ভুত সমাপতন। স্বয়ং রবীন্দ্রনাথও শিলাইদহে জমিদারি কাজের পরিদর্শনে গিয়ে এমনই বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে মিশে তাদের হাসি কান্না, সুখ দুঃখ, লোভ ঘৃণা, চাওয়া পাওয়াকে নিংড়ে লিখে ফেলেছিলেন গল্পগুচ্ছের অন্তর্গত গল্পগুলি। ঠিকই, তবে স্বয়ং কবিগুরুকে যা করতে হয়নি, দক্ষিণারঞ্জনকে সেই কাজ করতে হয়েছিল। দক্ষিণারঞ্জনের এই ঠাকুরমার ঝুলিকে বিভিন্ন প্রকাশকের কাছ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। শেষে তিনি ঠিক করেন পিসিমার কাছ থেকে টাকা ধার করে নিজেই ছাপাখানা খুলবেন। অবশ্য পরে বিখ্যাত অধ্যাপক গবেষক দীনেশচন্দ্র সেনের মধ্যস্থতায় তখনকার নামী প্রকাশনা সংস্থা ভট্টাচার্য অ্যান্ড সন্স বইটি প্রকাশ করে। এর থেকে এটাই প্রমাণ হয় প্রতিভা এবং সৎ পরিশ্রম কখনোই চাপা থাকে না। তবে সত্যি বলতে কি, কেবল সাহিত্য প্রতিভা নয়, দক্ষিণারঞ্জন খুব ভালো ছবি আঁকতে পারতেন। নিজের লেখা বইয়ের ছবিগুলি তিনি সবসময় নিজের হাতেই আঁকতেন। বইয়ের প্রচ্ছদও তৈরি করতেন তিনি নিজে। ঠাকুরমার ঝুলির সব ছবিই ছিল সাদা কালো। জানেন, এ প্রসঙ্গে অপর একজন বহুমুখী শিল্পীর কথা মনে পড়ে যাচ্ছে। তিনি হলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এই ঠাকুরমার ঝুলি প্রসঙ্গে একবার বলেছিলেন, একরঙা ছবিতে ছোটরা কল্পনা করে কোনটা কী রং হবে, এতে তাদের কল্পনা শক্তির বিকাশ হয়। এই জন্য টুনটুনির বইয়ের সব ছবি একরঙা। তবে আদর্শ ওই ঠাকুরমার ঝুলি। লেখক কি সুন্দর সব একরঙা উডকাট ছবি এঁকেছেন। প্রতিটি ছবি গল্পের সাথে মানানসই। জয়দীপবাবু, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আরেকটি বিরল গুণের প্রতি আপনাকে দৃষ্টিপাত করাচ্ছি। তাই নাকি? তা কেমন সেই বিরল গুণ? এই ধরুন, আমাদের বাড়ির দেওয়াল ফাটলে আমরা কি করি? আমরা রাজমিস্ত্রি ডাকি, দেওয়াল সারাই এবং পরে রং করে নিই, তাই তো? ঠিক তাই। কিন্তু দক্ষিণারঞ্জনের কলকাতার পূর্ণদাস রোডের বাড়ির দেওয়ালে চুনের রঙে ফাটল ধরলে তিনি সেই ফাটল দিয়ে দেওয়াল জুড়ে অসামান্য দেওয়াল চিত্র তৈরি করতেন। বাহ, অসামান্য গুণী মানুষ ছিলেন তো। আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নাম শুধু ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলির লেখক হিসেবেই জানি। অথচ উনি বাংলার ব্রতকথা, কিশোরদের মন, সবুজ লেখা, চারুহারু, চিরদিনের রূপকথা ইত্যাদি নানান বই লিখে গেছেন। তাঁর প্রতিটি বই বাংলা সাহিত্যে বিশেষ জায়গা করে নিয়েছে। আচ্ছা সুকান্তবাবু, আজকাল একটা কথা প্রায়ই শুনি যে আজকের কিশোররা বা ছোটরা কেন ঠাকুরমার ঝুলি পড়বে, যেখানে ওদের হাতে আছে হ্যারি পটারের মতো বই। একথা সত্যি অস্বীকার করার জায়গা নেই। হ্যারি পটারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। পৃথিবীর ৮০টির বেশি ভাষায় এই বইটির অনুবাদ হয়েছে। তবে দুটি বইয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য তো আছে। কেমন সেটা? ঠাকুরমার ঝুলি হচ্ছে একটি নির্দিষ্ট ভাষিক ভূখণ্ডে, অর্থাৎ অবিভক্ত বঙ্গদেশে
প্রচলিত ও কথক পরম্পরাক্রমে প্রবহমান কিছু কাহিনীর একটি বিশেষ সংস্করণ, ব্যক্তি বিশেষকৃত সংকলন। এক্ষেত্রে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হলেন সেই ব্যক্তি। অন্যদিকে হ্যারি পটার সিরিজ হচ্ছে সমগ্র বিশ্বের কল্পকথার বহু প্রচলিত মোটিফ ও মিথগুলি সংগ্রহ করে আধুনিক সময়ের পটভূমিতে লেখা উপন্যাসমালায় তাদের শিল্পসম্মত প্রয়োগ। অর্থাৎ আপনি বলতে চাইছেন ঠাকুরমার ঝুলি কিছুটা গ্রোথ এপিকের সাথে তুলনীয়, অন্যদিকে হ্যারি পটার সিরিজ লিটারারি এপিকের সাথে তুলনীয়, তাই তো? ঠিক তাই বলতে চাইছি। আচ্ছা জয়দীপ বাবু, আপনি এবার এই গ্রোথ এপিক এবং লিটারারি এপিক সম্পর্কে একটু আলোকপাত করুন। দেখুন, গ্রোথ এপিক কোনো ব্যক্তিবিশেষের রচনা নয়, এটি একটি বিশাল ব্যক্ত জাতির ঐতিহ্যবাহিত আখ্যান যা পরিবর্তনশীল। কোনো কোনো সংকলক তার একটি বিশেষ পাঠকে সংকলিত করে রাখেন। ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার ঝুলি সংকলন ক্রিয়ার সঙ্গে গ্রোথ এপিকের সংকলন ক্রিয়ার সাদৃশ্য এখানেই। আর লিটারারি এপিক? লিটারারি এপিক হল নির্দিষ্ট সময় পর্বে ব্যক্তি বিশেষের রচনা, যা কিনা গ্রোথ এপিকের ঐতিহ্যবাহিত নানা উপাদান নিয়ে গড়ে ওঠে। হ্যারি পটারের লিখন শৈলীর সাথে লিটারারি এপিকের লিখন পদ্ধতির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তার মানে আপনি বলতে চাইছেন ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি কতগুলি ছোট গল্পের সংকলন, তাই তো? গল্পগুলিকে আমরা থিম অনুযায়ী দুধের সাগর, রূপতরাশি, চ্যাং ব্যাং এই তিনটি খণ্ডে বিন্যস্ত করতে পারি। এগুলি পরস্পর বিচ্ছিন্ন ছোট গল্প এবং ছোট গল্পের স্বভাব ধর্ম উজ্জ্বলভাবে এতে রয়েছে। একদম ঠিক। অন্যদিকে হ্যারি পটার সিরিজ অবিচ্ছন্ন উপন্যাসমালা এবং উপন্যাসের স্বভাব ধর্ম যথেষ্টই বিদ্যমান। সুতরাং স্বভাবের দিক থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সৃষ্টিকে ইংরেজিতে অনুবাদ করে দিলেও তা কখনোই হ্যারি পটারের সমগোত্রীয় হতে পারে না। আচ্ছা জয়দীপ বাবু, বাংলায় এই ধরনের গল্পের চেষ্টা কি আর কেউ করেননি? অবশ্যই করেছেন। যেমন ধরুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী, অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোঁদর বাহাদুর। এইসব উপন্যাসেই বাংলার নিজস্ব সংস্কৃতি থেকে উপাদান নিয়ে লেখকরা গড়ে তুলেছেন আশ্চর্য কল্পনা জগৎ। এই তালিকাতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নামও আমরা ঢোকাতে পারি। তাঁর টুনটুনির বই এবং আরও এই ধরনের কল্পকাহিনীর কারণে। অবশ্যই। তবে একটা কথা নির্দ্বিধায় বলা যায়, এঁরা সকলেই স্ব স্ব জায়গায় অত্যন্ত জনপ্রিয় শিশুপ্রিয় লেখক, ঠিক যেমন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। সে আর বলতে, দক্ষিণারঞ্জনের জনপ্রিয়তাই বলুন আর শিশুপ্রিয়তাই বলুন, বর্তমান যুগেও তা ক্রমবর্ধমান। তা না হলে ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি নিয়ে শিশু মনোরঞ্জনের জন্য অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হয়। আমরা কি ভুলতে পারি স্বর্গীয় হেমন্ত গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ঠাকুরমার ঝুলি সেই ক্যাসেটটির কথা? সেটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আমাদের মতো দেশে গ্রাম বাংলায় আজও শিশু কিশোরদের কল্পনা জগৎকে নাড়া দিয়ে যায় ঠাকুরমার ঝুলি। এটা যেন শিশু মনোরঞ্জনের জন্য মাতৃস্থানীয় নারীদের কথন। এই মহান লেখক 1877 সালের 15ই এপ্রিল ঢাকা জেলার সাভার উপজেলার অন্তর্গত উলাইল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শোনা যায় তাঁদের পরিবারের সঙ্গে 12 ভূঁইয়ার যোগ ছিল। দক্ষিণারঞ্জনের বাবা ছিলেন রমদারঞ্জন এবং মা ছিলেন কুসুমময়ী দেবী। মূলত শিশু দক্ষিণারঞ্জনের সামনে রূপকথার জগৎ খুলে দিয়েছিলেন তার মা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1957 সালের 31শে মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা অব্যর্থ যে কালের নিয়মে একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু পড়ে থাকবে তার কাজ, যে কাজের জন্য দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আজও সমানভাবে প্রাসঙ্গিক। শৈশব থেকে শুভর জয় আর অশুভর পরাজয়ে বিশ্বাস করার মতো এই সত্যটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তাঁর রূপকথার গল্পের মধ্য দিয়ে তৈরি করে দিয়ে গেছেন।
এই কারণেই তিনি আজও সকলের মনে বিরাজ করছেন। রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দিব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাটি পড়িল। ঠাকুরমার ঝুলির এই অংশটি শুনতে শুনতে আমরা শেষ করছি আজকের প্রান্তিক। তখন শতে শতে বাঁদি দাসী বাটনা বাটে, হাজার হাজার দাসী দাসী কুটনা কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, 5 পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা, এওর ঝাঁক, পাট পিঁড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। সে কি শোভা! রাজপুরীর 4 চত্তল দল দল ঝলমল, আঙিনায় আঙিনায় হুলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনতার হুড়াহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাঁপে, আনন্দে তোলপাড়। তাহার পর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়াপান, রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন।